এবারের বাজেটে যে কয়টি নতুন বিষয় যুক্ত হচ্ছে তার মধ্যে একটি সৃজনশীল অর্থনীতি খাত। এর আওতায় শিল্প ও সংস্কৃতি চর্চার সাথে জড়িতদের পাশাপাশি তরুণ, নারী এমনকি প্রতিবন্ধীদেরও মিলবে উদ্ভাবনী সহায়তা। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানজিলা খান মিম। মিম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আলোচনাটা আসলে সৃজনশীল অর্থনীতি দিয়ে শুরু করা যাক, যে এটি আসলে সামগ্রিক অর্থনীতিতে কেন জরুরি এবং সৃজনশীল অর্থনীতির মতো একটি বিষয় আমাদের অর্থনীতিকে কিভাবে আরো সমৃদ্ধ করতে পারে। অনয়, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই যে আমরা সকাল থেকে এখন বাজেটে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, সেই বিষয়গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে এই সৃজনশীল খাত। কারণ আপনি যত বেশি সৃজনশীল কর্মকাণ্ডগুলোতে চর্চা করবেন, তত বেশি আপনার মননের বিকাশ হবে। এই যে যান্ত্রিক জীবন থেকে একটুখানি অবসরই পাই আমরা তখনই কিন্তু আমরা সৃজনশীল কাজগুলো করার চেষ্টা করে থাকি। তো সেই চেষ্টাটাকে আরও বেশি সহায়তা কিংবা আরও বেশি অনুপ্রেরণা দেওয়ার জন্য কিন্তু এবছরের এই অর্থ বছরের বাজেটে কিন্তু ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশের জন্য অনেক বেশি পরিমাণের বরাদ্দ রাখা হয়েছে। আমরা একটু দেখতে চাই এই বাংলাদেশের জিডিপিতে এই খাতের অবদান রয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু বলবো যে এই পুরো সৃজনশীল অর্থনীতি এই খাতটিতে বরাদ্দ থাকতে পারে 300 কোটি টাকা, যেখানে থিয়েটার, সংস্কৃতি, সঙ্গীত, চিত্রকলা এবং কৃত্রিম গয়নার মতো সৃজনশীল উন্নয়ন। আপনি দেখবেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি উদ্যোক্তা যারা নিজেদের মতো করে শাড়ি তৈরি করছে, হাতে বানানো গয়না তৈরি করছে, একদমই তাই, এবং তারা তাদের নিজেদের একটা পরিচয় তৈরি করার জন্য কিন্তু চেষ্টা করছে। তো সেই চেষ্টাটাকে আরো বেশি অনুপ্রেরণা দিতে এবং সহায়তা দিতেই কিন্তু এই বরাদ্দটি রেখেছে সরকার। কামার কুমার তাঁতি সহ প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকার পূর্বাঞ্চলে হতে পারে 160 একর জায়গার উপর সৃজনশীল বিনোদন কেন্দ্র, অর্থাৎ যেখানে সকলে মিলে সেই যে সৃজনশীল এই যান্ত্রিক জীবন থেকে বের হয়ে একটা সৃজনশীল চর্চা তারা করতে পারবে, সেখান থেকে একটা অবসর সময় কিংবা বিনোদনের একটা হাব তৈরি করার মতো একটি তারা তৈরি করছে। ঢাকা সহ বড় শহরগুলোতে থিয়েটার জেলা গড়ে তোলার পরিকল্পনা সরকার করেছে, এবং সেক্ষেত্রে কিন্তু আসলে বিভিন্ন জেলায় একটি করে, প্রতিটি জেলায় একটি করে শিশু একাডেমি এবং একটি করে শিল্পকলা একাডেমি, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি জাতির কিংবা একটি যারা স্থানীয়রা রয়েছেন তাদের মেধা বিকাশের উন্নয়নে। জিডিপিতে এর অবদান হবে কমপক্ষে 1.5%। এটি তো আমরা বলছিলাম সৃজনশীল অর্থনীতির কথা। এছাড়া এবারে যদি আমরা একটু বলতে চাই যে অন্য একটি খাত, সেটি হচ্ছে যে তরুণ, নারী, প্রতিবন্ধী ও উদ্ভাবনী উদ্যোক্তা সহায়তা। এই অর্থ বছরের 2026-27 অর্থ বছরে সেখানে সকল প্রকার ফ্রিল্যান্সিং আয় করমুক্ত থাকবে। কন্টেন্ট ক্রিয়েশন হতে আয়কে করমুক্ত। আমরা অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর এখন কিন্তু দেখতে পাচ্ছি, নতুন করে যারা অনুপ্রেরণা পাচ্ছে, এবং তারা এই যেই টাকাটা আয় করবে সেই ডলারে যেন কোনো ট্যাক্স না যুক্ত হয়। এটা আসলে ফ্রিল্যান্সারদের অনেক দিনের একটা দাবি ছিল, এবং একদমই তাই। এতে করে কিন্তু আসলে যারা নতুন তরুণ উদ্যোক্তারা রয়েছেন কিংবা নতুন যারা ফ্রিল্যান্সিং করছেন কিংবা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন, তারা কিন্তু অনেক বেশি ইন্সপায়ার্ড হবেন। স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তি নির্ভর ব্যবসার টার্নওভার ট্যাক্স একদমই মুক্ত করা হয়েছে 0%। এসএমই উদ্যোক্তাদের 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত করা হয়েছে। এটি কিন্তু বিপুল পরিমাণের একটি অর্থ। আপনি নিশ্চিতভাবে আমার সঙ্গে একমত হবেন যে এসএমই উদ্যোক্তারা 50 লাখ টাকা পর্যন্ত আয় করার পরে তাদের টার্নওভার করমুক্ত থাকবে ওই পর্যন্ত 50 লাখ টাকা পর্যন্ত। এছাড়া সেই উদ্যোক্তাদের মধ্যে যদি নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তা হয়, তখন তারা 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, তাদের ক্ষেত্রে আরো 20 লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত। একদমই তানজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, সৃজনশীল অর্থনীতির নানা দিক নিয়ে আমাদের সাথে বিশ্লেষণে যুক্ত ছিলেন তানজিলা খান মিম। এবারের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য, ঘাটতি ও ঋণ ব্যবস্থাপনা কেমন হচ্ছে শোনা যাচ্ছে। করমুক্ত আয়সীমা বাড়ছে।